শুরু করছি হৃদমায়ের প্রেম গাথা। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পাঠে এফকেসিএস। পর্ব সংখ্যা 22। একটা পড়ন্ত বিকাল, সময় 5:40 ঘরে। মাত্র কোচিং ক্লাস শেষ করে বাসায় ফিরেছে জুই, মায়া, রাফা। ইতিমধ্যে শ্রেয়া, নাদিয়া অটো নিয়ে উল্টো পথে চলেও গেছে। কোচিং থেকে রাফার বাড়ির কাছেই, সেজন্য সে আপাতত এই অল্প রাস্তাটা মায়াদের সঙ্গে হেঁটে যাবে। সারাদিন ক্লাস শেষ করে 1:30 কি 2টোর দিকে বাসায় ফিরে 1 ঘন্টার মতো রেস্ট নিয়ে আবার ফিরতে হয় কোচিং ক্লাসে। রোজকার মতোই আজও সবাই কোচিং ক্লাস শেষ করে বাসায় ফিরছিল। স্বাভাবিকের ন্যায় 3 জনের মধ্যে টুকটাক কথাবার্তাও হচ্ছিল। এর মাঝে হঠাৎ রাফা মায়াকে প্রশ্ন করে বলল, জানু, জিজু আসেনি এখনো? মায়া স্বাভাবিকের ন্যায় মাথা নাড়িয়ে অসম্মতি দিয়ে বলল, না। মায়ের কথা শেষ হতে হতে এর মাঝে কথা বাড়ালো জুই। রাফাকে খুঁচা মেরে জুই বলল, তুই না কাল বললি রিত ভাই আজকে ফিরবেন, কই ভাইয়া তো আসলো না, শুধু চাপা মারলি? জুইয়ের খুঁচা মারা কথাটা রাফার হাওয়ায় উড়িয়ে দিল যেন। রাফা কাল মায়াকে আশ্বস্ত করেছিল রিত আজকে চট্টগ্রামে ফিরবে, কিন্তু রিতকে ফিরতে না দেখে যদিও রাফার চিন্তিত হওয়ার কথা ছিল, কিন্তু তার কিছুই দেখা গেল না রাফার মাঝে। বরং রাফা কালকের ন্যায় আজও বেশ কনফিডেন্সের সাথে মায়াকে আশ্বস্ত করে বলল, জানো, রিল্যাক্স, জিজু মনে হয় আমার মেসেজটা দেখতে পায়নি। দেখতে পেলে এতক্ষণে তোমার টান খেয়ে অবশ্যই চট্টগ্রামে উপস্থিত থাকতো। রাফার কথায় মায়া তেমন কিছুই বলল না। এতক্ষণ মায়ের মুড ভালো ছিল, কিন্তু হঠাৎ হৃদের প্রসঙ্গ আসতে মায়ের মন খারাপে চেয়ে গেল অন্ধকারে। রাফা, জুই দুজন সেটা বুঝতে পেরে কেউ আর কোনো প্রশ্ন করল না হৃদকে নিয়ে। কিন্তু জুই ঠিকই রাফাকে প্রশ্ন করে বলল, আচ্ছা রাফা, তুই ভাইকে কাল কি এমন মেসেজ করছিলি যেটা টান খেয়ে ভাই চলে আসবে মায়ের কাছে? কি ছিল মেসেজে? জুইয়ের কথায় রাফা পাত্তা না দিয়ে বলল, ছিল কিছু একটা। জুই তীক্ষ্ণ দৃষ্টিতে রাফার দিকে একইভাবে তাকিয়ে প্রশ্ন করে বলল, কি ছিল? তোকে কেন বলবো? আমি শুনবো তাই। হুট করেই রাফা দুষ্টু হেসে বলল, যাহ দুষ্টু, খালি নোটি চিন্তা ভাবনা তোর। রাফার ভাবভঙ্গিমা দেখে হতবুদ্ধি হয়ে গেল মায়া আর জুই। এইখানে নটি চিন্তা ভাবনার কি আছে সেটা বুঝতে না পেরে জুই হতবাক গলায় বলল, কি এমন বললাম যে নটি চিন্তা ভাবনা হয়ে গেল? তুই মেসেজ লিখতে পারবি আর আমি সেটা জানতে পারবো না? সত্যি করে বলতো, কি পাঠিয়েছিস মেসেজে? রাফা আগের নেই দুষ্টু ভঙ্গিতে বলল, টপ সিক্রেট দোস্ত, বলা যাবে না। এর জন্য বিবাহিত মহিলা প্রয়োজন। তুই তো সিঙ্গেল পাবলিক শোনা নিষেধ। রাফার কথায় জুই 100% শিওর হলো রাফা নিশ্চিত উল্টাপাল্টা কিছু একটা ঝামেলা করেছে হৃদের সঙ্গে। সন্দেহের বশিতা হয়ে মায়াও কিছু বলতে চাইল রাফাকে, কিন্তু তার আগে জুই সন্দিহান গলায় আবারও বলল, আমি সিঙ্গেল হলে তুই কি? তুইও তো সিঙ্গেল, অবিবাহিত মহিলা। তাহলে তুই যেভাবে মেসেজ লিখলি সেভাবে না হয় আমাকেও বল শুনি। জুইয়ের কথায় রাফা বেশ হেয়ালি করে বলল, মেসেজটা আমি করেছি সেটা তুই জানিস। জানে জিজু তো আর জানে না, বরং তিনি জানেন ওনার বিবাহিত বউ ওনাকে বার্তা পাঠিয়েছেন কিছু লিখে। তাহলে আমি এখানে দোষী হলাম কি করে? সব থেকে নিষ্পাপ মানুষ তো আমি, তাই না বল? এতক্ষণ চুপ করে রাফার কথা শুনলেও অবশেষে মায়াও খানিকটা রেগে গিয়ে বলল, তুই কি বলবি না রাফা? রাফা আগের ন্যায় হেয়ালি করে বলল, আরে জানো, তুমি কষ্ট করছো কেন? ভাই তো এমনিতেই তোমাকে মেসেজের ব্যাখ্যা দিবে। একটু অপেক্ষা করো জানো, প্র্যাকটিক্যালি বুঝে যাবা। রাফার কথায় হতাশ হলো মায়া। বুঝতে পারলো সহজে রাফাকে দিয়ে বলানো যাবে না কোনো কিছু, সেজন্য হতাশ। মায়া খানিকটা নরম সুরেই রাফাকে ইমোশনাল করতে চেয়ে আকুতি সুরে বলল, রাফা বল না দোস্ত, এমন করিস কেন? তোকে আমি ভালোবাসি না বল। মায়ের কথায় গলল না রাফা, বরং পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত পালাতে চেয়ে বলল, ওকে, আই লাভ ইউ টু জানু, আমি তোমাকে অনেক ভালোবাসি। তবে এখন টাটা বাই বাই জানু, আমার বাড়ি যেতে হবে দ্রুত। কাল দেখা হবে জানু, আজ আসি, বাই।
বলতে বলতে রাফা দৌড়ে রাস্তার অপর পাশে যেতে লাগলো। রাস্তার মাঝে রাফার দৌড়ে দেখে ভয়ে জুই মায়া দুজনই চিৎকার করে উঠল রাফাকে সাবধানে যেতে বলে। চঞ্চল রাফা দৌড়ে রাস্তা পার হয়ে আবারও চেঁচিয়ে বিদায় নিল মায়া আর জুই থেকে। মায়া রাফাকে সহি সালামত চলে যেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর আর কেউ রাফার পাঠানো মেসেজটা নিয়ে আলোচনা করলো না। যেখানে রিত আসেনি সেখানে রাফা কি মেসেজ পাঠিয়েছে সেটা জেনেও বা কি হবে। কাল হৃদের বাবা মায়াকে দাওয়াত করে যাওয়ার পরপরই রাফার জোরাজোরিতে মায়া বেশ কিছু কেনাকাটা করে শ্বশুরবাড়ির অনুষ্ঠানে যাওয়ার জন্য। আজ সকালের দিকে জুইকে নিয়ে আরিফ জানায় মায়া আর জুইকে খানবাড়িতে রেখে আসবে আগামীকাল। এর মানে মায়াকে কাল ওর শ্বশুরবাড়িতে যেতে হবে। আর ভাগ্যক্রমে যদি কাল হৃদ খান বাড়িতে আসে তাহলে যেভাবে হোক মায়া হৃদের সঙ্গে কথা বলবে। মায়ের মনস্তান্ত্রিক চিন্তা ভাবনার মাঝেই জুই রিস্কা ডাকলো। দু বোন পাশাপাশি বসতেই রিস্কা চলল জুইয়ের বলা অ্যাড্রেসে। অন্যমনস্ক মায়ের কোলের উপর ব্যাগটা রেখে দু হাতে ব্যাগটা চেপে রাখলো। দৃষ্টি ব্যস্ত নগরীর অসমাপ্ত রাস্তার দিকে। কিছু পথ আসতেই চোখে পড়ল পরিচিত মানুষদের দল বেঁধে রাস্তায় দাঁড়িয়ে থাকতে। মানুষগুলোকে মায়া চিনে। ছেলেগুলো সবাই হৃদের লোক। মায়াকে তারা সারাক্ষণ চোখে চোখে রাখে। সেজন্য এদের কাউকে মায়ের আশেপাশে সবসময় দেখা যায়। এর জন্য মায়া চিনে এদের। তাছাড়া হৃদ যখনই চট্টগ্রামে আসে তখন তাদের বেশি দেখা যায় এই রাস্তাঘাটে। বিশেষ করে হৃদের আশেপাশে দেখা যায় বেশি। কিন্তু আজকে এই অসময়ে সবাইকে রাস্তায় একজোট হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মায়া মনে করলো হয়তো ওর শ্বশুরের নির্বাচনের কোনো কাজে তারা একত্রে দাঁড়িয়েছে। অন্যমনস্ক মায়া চোখ ঘুরিয়ে একটু সামনে তাকাতেই চমকে ওঠার মতন লাফিয়ে উঠল হৃদের সে বিল্ডিং এর নিচে আসিফকে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলতে দেখে। খুশিতে আত্মহারা মায়া তৎক্ষণাৎ জুইয়ের হাত চেপে খানিকটা উত্তেজিত গলায় বলল, জুই জুই, এটা আসিফ ভাই না? মায়ের দৃষ্টি অনুসরণ করে জুইর সামনে তাকাতেই দেখলো আসিফ মধ্যবয়স্ক একটা লোকের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। এক পাশে দাঁড়িয়ে আছে হৃদের ছেলেপেলেগুলো, কিন্তু আশেপাশে কোথাও হৃদকে দেখা গেল না। আসিফকে দেখে জুইও খানিকটা চমকিত গলায় বলল, হ্যাঁ এই তো আসিফ ভাই। জুইয়ের কথা শেষ হতে দেরি, কিন্তু মায়ের পুনরায় উত্তেজনায় চেঁচাতে দেরি হলো না রিস্কাওয়ালার উদ্দেশ্যে। অস্থির ভঙ্গিতে মায়ের রিস্কা থামাতে চেয়ে বলল, চাচা রিস্কা থামান। বলতে বলতে রিস্কার গতি কমে আসলো ধীরে, কিন্তু অধৈর্যের মায়া সইল না। রিস্কার গতি তখনও পুরোপুরি থামেনি। এর মাঝে অধৈর্যের মায়া চলন্ত রিস্কা থেকে লাফিয়ে পড়ল ফুটপাতে। শরীরের ব্যালেন্স রাখতে না পেরে ব্যথা পেল হাতের কনুয়ে। কিন্তু তারপরও অস্থির মায়া দৌড় কমল না, বরং মুহূর্তের মাঝে আবারও ফুটপাত থেকে ব্যাগ উঠিয়ে দৌড়ালো সেদিকে। কয়েক সেকেন্ডের মাঝে মায়ের কাণ্ড দেখে আতঙ্কিত হলো জুই। রিস্কায় বসে থেকে মায়াকে সাবধান করে অস্থির গলায় চেঁচিয়ে বলল, মায়া আসতে যা। কে শুনে কার কথা? চোখের পলকে মায়া আসিফদের উদ্দেশ্যে দৌড়াতে দেখে জুই তাড়াহুড়ে রিস্কা থেকে নেমে ভাড়া মেটালো দ্রুত। মায়ের পিছন পিছন সেও ছুটল। আসিফ তখন নিহাল খানের সহকারী মুজাহিদ মিয়ার সঙ্গে কথা বলছিল নির্বাচনের পরবর্তী পদক্ষেপ নিয়ে। ঈদকে নিয়ে আসিফ রাতেই চট্টগ্রামে ফিরেছিল। হঠাৎ করে হৃদের চট্টগ্রামের আসার কারণটা আসিফ জানে না। সাহস করে হৃদ থেকে জানতেও চায়নি। আসিফ প্রথমে মনে হয়েছিল হয়তো হৃদ সব মনোমালিন্যতা ভুলে বাবার নির্বাচনের কাজে হাত লাগাতে চট্টগ্রামে এসেছে। কিন্তু চট্টগ্রামে আসার পরও নিজের বাবার বাড়িতে না গিয়ে বরং মুরাদপুর থেকে যাওয়ার কারণে বুঝতে পারল হৃদ খান আসলে বউয়ের টানে চট্টগ্রামের মাঝরাতে উপস্থিত হয়েছে। যদিও বউয়ের সাথে তার এখনো দেখা হয়নি, তবে যে কোনো সময় দেখা করতে পারে সেটাও বুঝতে পারছে আসিফ। তবে এই মুহূর্তে সবাইকে নিয়ে খানবাড়ি যেতে বলেছে হৃদ। কালকের ফাংশনের জন্য সবার সেখানে উপস্থিত থাকা জরুরি। এজন্য হৃদের ছেলেপেলেগুলো সবাই উপস্থিত হয়েছে হৃদকে খানবাড়িতে নিতে এসে। অবশ্য হৃদের ছেলেপেলে গুলো সবাই বিগত এক সপ্তাহ ধরে খানবাড়িতেই আছে নিহাল খানের সঙ্গ দিয়ে। হৃদ পূর্বের আদেশ ছিল সবাইকে তার বাবার সঙ্গে নিয়ে খানবাড়িতে থাকতে।
আজ হঠাৎ হৃদকে এতদিন পর চট্টগ্রামে ফিরতে দেখে সবাই উপস্থিত হয়েছে তাদের ভাইকে নিতে। ইতিমধ্যে তারা সবাই বেরিয়েও পড়তো, কিন্তু হঠাৎ হৃদের ফোন আসায় হৃদ বিল্ডিংয়ের সিঁড়ির নিচে গিয়ে দাঁড়ালো। প্রয়োজনীয় ফোন আলাপ শেষ করছিল বলে আসিফ সহ বাকিরা হৃদের অপেক্ষায় বাহিরে দাঁড়িয়েছিল। এর মাঝে হঠাৎ মায়াকে খুবই কাছাকাছি দৌড়ে আসতে দেখে চমকালো আসিফ। ঘাড় ঘুরিয়ে হৃদকে ডাকলো মায়ের খবর দিতে। ভাই, ভাবি এসে। আসিফের কথা কানে যেতে হৃদ ফোন কানে নিয়ে ঘুরতে চাইলো, কিন্তু তার আগে মায়া আসিফকে ক্রস করে গিয়ে পা ফেরে লাফিয়ে উঠল হৃদের কোলে। ভালোবাসার উচ্চাসনে বলল, আপনি এসেছেন, আই মিস ইউ। অপ্রস্তুত হৃদ ঠিক করে মায়াকে দেখার সুযোগটাও পর্যন্ত পেল না। তার আগেই হাত থেকে ফোন পড়ে শরীরের খই হারালো। মায়াকে নিয়ে পিছুপা হয়ে ধপাস করে বসলো সিঁড়িতে। বাম হাতে সিঁড়ির রেলিং চেপে দুজনের শরীরের তাল ধরে রাখতে হৃদের ডান হাতটা চলে গেল মায়ের পিঠে। মায়া দু হাতে হৃদের গলা জড়িয়ে মুখ উঠিয়ে পরপর চুমে খেল হৃদের এক গাল এগাল থেকে ওই গালে। আবারও গলায় জড়িয়ে কাঁধে মাথা রাখতে রাখতে বলল, আই লাভ ইউ, এতগুলা মিস করেছি আপনাকে। মায়ের কথায় হৃদ শক্ত হয়ে বসে রইল। মুহূর্তের মাঝে কি থেকে কি হলো বুঝতে যেন কয়েক সেকেন্ড সময় লাগলো, কিন্তু বুঝতে পেরেই যেন বুকের ভিতরটা ধপাস ধপাস করে লাফাতে লাগলো। মনে হচ্ছে বুক ছেড়ে হৃৎপিণ্ডটা বেরিয়ে আসবে বইয়ের টানে। শরীরের তাজা রক্ত যেন টকবক করছে এতদিন পর বইয়ের সান্নিধ্য পেয়ে। হৃদ ওই অবস্থায় তাকালো সামনে, দেখলো আসিফ হতবুদ্ধি হয়ে বড় বড় চোখ করে এই দিকটি তাকিয়ে। হৃদের দৃষ্টির সঙ্গে মিলে যেতে আসিফ চোরের মতন পালালো জায়গা ছেড়ে, সঙ্গে বয়স্ক লোকটাকে নিয়ে গেল। রাস্তার পাশাপাশি বিল্ডিং সামনের গেটের জন্য রাস্তা বা আশেপাশের মানুষজন দেখা গেল না। আসিফ বয়স্ক লোকটাকে নিয়ে চলে যেতে যেতে আস্তে করে গেটটাকে টেনে গেল। হৃদের অবস্থানের পরিবর্তন না হলেও মা শক্ত করে হৃদকে জড়িয়ে বসে থেকে আবারও বলল, আমি অনেকগুলা সরি, আর জীবনেও আপনার কথার অবদ্ধ হব না, প্রমিস। তারপরও আমাকে দূরে সরিয়ে রাখবেন না, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না, আমার অনেক কষ্ট হয়। বলতে বলতে মায়ের চোখের পানি গড়ালো হৃদের কাঁধে। এতদিন পর হৃদের সান্নিধ্য পেয়ে কিভাবে হৃদকে বোঝাবে সেই দিশেহারা অশ্রু জড়ালো গাল পেয়ে। দিশেহারা মায়া হৃদকে জড়িয়ে পুনরায় চুমু খেল হৃদের গালে। দীর্ঘদিনের মান অভিমানে মায়ের কান্না ফুপিয়ে হৃদের গালে কপালে ঠেকিয়ে রাখলে হৃদ খানিকটা নরম হয়ে আসলো। রেলিং ছেড়ে বাম হাতটা ক্রমশ নেমে আসে মায়ের কোমরে। চোখের পলকে যেন হৃদের দু হাতের অবস্থান হয়ে গেল মায়ের জামা ভেদ করে উন্মুক্ত কোমরে। শক্তপোক্ত উষ্ণ হাতে ছোঁয়া পেতে মায়ের সর্বাঙ্গ কেঁপে উঠল শিহরণে। হৃদের গাল থেকে কপাল উঠিয়ে বসতে চাইলে হৃদ হ্যাচকা টান পড়ল মায়ের কোমরে। মুহূর্তেই মিশে গেল দুজন। মায়ের ঠোঁট বাজল হৃদের গালে। তখনই শোনা গেল হৃদের মোহাচ্ছন্ন কণ্ঠ মায়াকে আদেশস্বরূপ বলল, ওয়ান্স মোর। মায়া কেঁপে উঠল, শিহরিত হলো রন্ধে রন্ধে। হৃদের কথায় মায়া লজ্জা পাওয়ার কথা ছিল, অথচ তেমন কিছুই হলো না, বরং দুজনের মান অভিমান ইতি ঘটাতে চেয়ে হৃদের কথায় তাল মেলালো। হৃদের গলা জড়িয়ে পুনরায় শব্দ করে চুমু খেল হৃদের এগাল ওই গাল দুগালে। মায়া থেমে যেতে চাইলে হৃদ পুনরায় একইভাবে বলল, অ্যাগেইন। হৃদের কথায় অনুযায়ী মায়া একই কাজ পুনরায় করলো। আবারও থেমে যেতে চাইলে একইভাবে হৃদ আবারও আদেশ করলো, অ্যাগেইন। বারবার হৃদের অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন বলতে দেখে এবার মায়া আর থামলো না, বরং নিজের ইচ্ছেতে হৃদের পুরো মুখে ঠোঁট বোলালো পরপর। মায়ের সান্নিধ্য পেয়ে হৃদ নিজেও খই হারালো। মায়ের কোমর টেনে ঘনিষ্ঠ হতে চাইলে মস্তিষ্ক তড়াক করে জ্বলে উঠল আশেপাশের অবস্থান দেখে। এই মুহূর্তে দুজন সিঁড়িতে বসে, যে কোনো সময় উপর হতে কেউ নিচে নামতে পারে, আবার বাহির থেকেও কেউ ভেতরে প্রবেশ করতে পারে। এমন না দুজন অবৈধ বা লোক সমাজের ভয়ে হৃদের আছে।
কারোর ভয় হৃদের নেই, কিন্তু বউ তার টু মাচ পার্সোনাল অংশ, আর হৃদ তার পার্সোনাল কোনো কিছু পাবলিক করতে চায় না। তার ঘনিষ্ঠ মুভমেন্টগুলো তার বেডরুমের বাইরে যাবে না কখনো। হৃদ আশপাশটা লক্ষ্য করেই মায়াকে নিয়ে উঠে দাঁড়ালো। মায়াকে কোল থেকে নামাতে নামাতে বলল, নর্মাল মানুষের মতো জড়িয়ে ধরা মনে হয় তোমার ডিকশনারিতে নাই, নাও। যখন তখন বানরের মতন লাফিয়ে ঝাঁপিয়ে পড়তে মন চায় শুধু। মায়ের গায়ের জামাটা টেনে ঠিক করতে করতে হৃদের দিকে তাকালো। হৃদের কথায় কিছু বলল না। হৃদকে কিভাবে বোঝাবে মায়া এই মুহূর্তে কতটা খুশি তাকে দেখে। এমন লাফিয়ে ঝাঁপিয়ে না পড়লে কি শান্তি লাগে? হৃদ ঝুঁকে ফ্লোর থেকে তার ফোন আর মায়ের ব্যাগ উঠিয়ে মায়ের দিকে এগিয়ে দিতে মায়া সেটা হাতে নিতে নিতে মিনমিন গলায় বলল, আমি আপনাকে অনেক মিস করছিলাম। মায়ের কথায় হৃদ মায়ের আদলের মুখশ্রীর দিকে তাকালো। এক দৃষ্টিতে মায়ের মুখের দিকে তাকিয়ে অল্প সময় নিয়ে বলল, বাসে যাও। হৃদের কথায় মায়া অস্থির ভঙ্গিতে নাকুচ করে তৎক্ষণাৎ বলল, না, আমি কোথাও যাব না, আপনার সাথে থাকবো। মায়ের কথায় হৃদ ফোনটা পকেটে রাখতে রাখতে বলল, আপনার সাথে থাকার জন্যই তো আসলাম, তবে এখন বাসায় যান, রেডি হন, সন্ধ্যায় আমি গাড়ি পাঠাবো, আপনার শ্বশুরবাড়িতে চলে আসবেন। হৃদের কথায় মায়া খানিকটা সন্তুষ্ট হলো, তবে হৃদের মনোভাব বুঝতে না পেরে বলল, আপনি আমার উপর রাগ করে নেই তো? সেটা রাতেই বুঝবেন। আমি থাকি না আপনার সাথে, আমাকে সঙ্গে নিলে কি হয়? হৃদ গম্ভীর মুখে বলল, বাসে যান, রাহাত দিয়ে আসবে আপনাকে। মায়া হৃদের সঙ্গে থাকতে চেয়ে মিনমিন করে পুনরায় বলতে ছিল, আমি থাকি। মায়ের কথা শেষ করতে না দিয়ে হৃদ গম্ভীর গলায় বলল, আউট। ফেরি লাইটের আলোয় উজ্জ্বল চারিপাশ, চাকচিক্য আলোয় মুখরিত খানবাড়ির সদর গেট হতে বিশাল বাড়িটি। অন্ধকার সন্ধ্যায় তারা নেয় জলমল করছে চারিপাশ। মায়া এমনি সন্ধ্যায় হৃদের পাঠানো গাড়ি থেকে নামলো আড়ষ্ট ভঙ্গিতে। জড়তায় দৃষ্টি ফেলল আশেপাশে। অসংখ্য মানুষের আনাগোনা দেখা গেল ব্যস্ততার পা চালিয়ে। মায়া নীরবে শুধু হৃদকেই খুঁজল আশেপাশে, কিন্তু কোথাও সন্ধানকৃত মানুষটিকে দেখতে না পেয়ে তাকালো সামনে। খানবাড়ির সামনে কিছু পরিচিত মুখ দেখলো দাঁড়িয়ে। তার মধ্যে আরাফ খান, ফাহাদ আর রাদেফকে দেখলো একত্রে দাঁড়িয়ে কাজের লোকদের তদারকি করছে। ব্যস্ততায় মায়া সেদিকেই তাকিয়ে রইল হৃদকে দেখতে পাওয়ার আশায়। হয়তো তাদের আশেপাশে আছে কোথাও। জুই গাড়ির অপর দরজা খুলে নামতে নামতে চারপাশে দৃষ্টি ফেলল খানবাড়ির বিশাল আয়োজন দেখে। ছোট ছোট ফেরি লাইটের আলোয় সন্ধ্যাটা যেন দারুণ লাগলো জুইয়ের। মন ছুঁয়ে যাওয়ার মতো শীতল হাওয়া আছে পরিবেশ। জুই বেশ উৎফুল্লতা নিয়ে আশপাশটা দেখতে লাগলো। এর মধ্যে রাহাত গাড়ির ডিক্কি খুলে মায়াদের ব্যাগ হাতে নিয়ে বিনয়ে ডাকলো মায়াকে। মায়ের ধ্যান ভাঙতেই রাহাত বলল, ভাবি, বাড়ির ভিতরে চলুন। ইতস্তত মায়া দ্বিধাবোধ করলো বাড়ির ভিতরে যেতে। মায়ের জানা নেই খানবাড়িতে কে কে জানে হৃদ মায়ের সম্পর্কের কথাটা। সবাই কেমন দৃষ্টিতে দেখবে মায়াকে। হৃদের সঙ্গে দেখা করার জন্য তাড়াহুড়ো করে তো চলে তো আসলো মায়া, কিন্তু খানবাড়িতে পা রেখে মনে হলো মায়ের এখানে আসাটা উচিত হয়নি, বরং ও ভুল করেছে। সবার মুখোমুখি হওয়ার সাহস মায়ের এখনো জুগিয়ে উঠতে পারেনি। খানবাড়ির ফাংশনে খান পরিবারের প্রতিটি সদস্য হতে তাদের আত্মীয় স্বজনরাও পর্যন্ত উপস্থিত থাকবে। সবাই যদি হৃদ মায়ের সম্পর্কে কথা জানে, তাহলে এর জন্য অবশ্যই মায়াকে নানান প্রশ্নের মুখোমুখি হতে হবে। তাছাড়া খানবাড়ির প্রতিটা পরিবারের পারিবারিক ফাংশনে শশীর উপস্থিতি দেখা যায়। আজকে থাকবে স্বাভাবিক। সেখানে যেখানে শশী আছে সেখানে মায়াকে কেউ সহজে মেনে নেবে না, এটাও স্বাভাবিক। তাছাড়া শশী বা মায়াকে কিভাবে মেনে নেবে তার ভালোবাসার মানুষের বউ হিসেবে? আদৌ সেটা সম্ভব হবে শশীর জন্য? হয়তো সম্ভব নয়, কিন্তু তাই বলে মায়ার বা কি করার আছে এতে? মায়া তো আর প্রেমিকা নয় যে রিলেশনে ব্রেকআপ করে নিবে। মায়া হৃদ খানের বিয়ে করা বউ, আর বউদের সাথে স্বামীদের কখনো ব্রেকআপ হয় না, বরং তালাক হয়। আর এখানে মায়া বা ওর স্বামী কখনোই তালাক চায় না। তাই যত কিছুই হোক না কেন, মায়া কোনো কিছুর বিনিময়ে নিজের স্বামীকে
ছাড়বে না অন্য কারুর জন্য। শশী যদি ওর স্বামীর পাস্ট হয়ে থাকে তাহলে মায়া প্রেজেন্ট। অতীত সবসময় অতীত হয়, অতীত কখনো বর্তমান হতে পারে না। আর না মায়া কখনো হতে দিবে। এবার যত ঝড় তুফান আসুক না কেন মায়া সব কিছুর সাথে লড়াই করে নিবে, তারপরও ছাড়বে না। অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে মায়ের বুক ভারী হয়ে আসলো তিক্ত ভাবনায়। হুট করে মায়ের মনে হলো ওর সামনে পরিস্থিতি বেশ জটিল হতে যাচ্ছে। সবকিছু কেমন অন্ধকারে ঘেরা। একদিকে মায়ের পরিবার, তো অন্যদিকে হৃদের পরিবারের সাথে বড় বোনের সংসারে অশান্তির কারণটাও মায়া হতে চলছে। তিক্ততা ভাবনা, অস্বস্তিকর পরিস্থিতিতে পরে মায়া গায়ের অন্যটা মুঠোয় চাপলো। নীরব চোখে আবারও হৃদের সন্ধান করে রাহাতকে প্রশ্ন করে বলল, আপনার ভাই কোথা? মায়ার কথাটা শেষ করতে হলো না, তার আগেই রাহাত চট করে বুঝে নিয়ে বলল, হৃদ ভাই তো বাড়িতে নেই ভাবি, ভাই আছেন ওনার বাবার সঙ্গে। আসলে সামনে নির্বাচন তো, তারপর আবার ভাই অনেক দিন পর চট্টগ্রামে আসলো, সেজন্য দলের সদস্যদের সাথে আলোচনায় মিটিং করছেন তিনি। মধ্যরাতের আগে ভাই বাড়িতে ফিরতে পারবে না ভাবি। মায়ের বুক ভারীর কষ্টটা যেন দ্বিগুণ হলো। হৃদের আশায় এ বাড়িতে এসেছিল সে, এখন হৃদকে না পেয়ে মায়া যেন মুহূর্তে অসহায় পড়ে পড়ল। একদিকে হৃদের পরিবার, তো অন্যদিকে সবার কঠিন কঠিন সব প্রশ্নের মুখোমুখি সে কিভাবে করবে। হৃদ তো মায়ের পাশে নেই, কিভাবে জবাব দিবে মায়া? আমি এখানে এসেছি সেটা আপনার ভাই জানেন? আগের রাহাতের ছটপট উত্তর আসলো তক্ষুনি। কি বলেন ভাবি? ভাই জানবেন না আপনি এসেছেন সেটা? ভাই তো আমাকে দিয়ে গাড়ি পাঠালো আপনাকে এখানে নিয়ে আসতে। ভাই বাসায় ফিরে যেন আপনাকে দেখে, এজন্য। অস্বস্তিতে মায়া ছোট করে উত্তর করলো রাহাতকে। ও জি ভাবি, চলুন। মায়া সামনে হাঁটতে গিয়েও থেমে যায়। পিছন ফিরে ইতস্ততায় রাহাতকে বলল, সবাই কি আমার উপর রেগে আছেন রাহাত ভাই? মায়ের কথাটা প্রথমে বুঝতে না পেরে খানিকটা অবাক সুরে মায়াকে শুধিয়ে রাহাত বলল, সবাই আপনার উপরে কেন রাগ করবেন ভাবি, কিসের জন্য? রাহাতের প্রশ্নে মায়ের অস্থিরতা দ্বিগুণ হলো। এলোমেলো দৃষ্টি এদিক সেদিক ঘোরাতে গিয়ে জুঁইয়ের সঙ্গে চোখাচোখি হলো। জুঁই মায়ের কথার ওর দিকেই কৌতূহলের দৃষ্টিতে তাকিয়ে। আপাতত সেও রাহাতের মতন জানতে চায় খানবাড়ির সবাই কেন মায়ের ওপর রাগ করে থাকবে, কিসের জন্য? মায়া নিজের অপরাধীর দৃষ্টি জুঁই থেকে সরিয়ে তাকালো রাহাতের দিকে। মিহিসরে পুনরায় বলল, আপনার ভাইয়ের সঙ্গে আমার বিয়ের ব্যাপারটা নিয়ে কেউ? আবারও মায়ের অল্প কথাতে চট করে বুঝে গেল রাহাত। মায়াকে আশ্বস্ত করে বলল, না ভাবি, আপাতত কেউ রেগে নেই আপনার উপর। সবে আপনাকে ফাহাদ ভাইয়ের শালি বলেই জানেন এই বাড়িতে। আমার মনে হয় হৃদ ভাইয়ের বাবা মা ছাড়া বাকিরা কেউ আপনাদের বিয়ের ব্যাপারটা এখনো জানে না। যদি জানতো তাহলে অবশ্যই এ নিয়ে দাদা দাদি অথবা অন্য কেউ আপনাকে প্রশ্ন করত। তাছাড়া বিয়ের ব্যাপারটা এতদিনে আপনাদের বাড়িতেও ছড়িয়ে পড়তো। যেহেতু এসব কিছুই হয়নি, তার মানে এখনো কেউ জানে না হৃদ ভাইয়ের বিয়ের ব্যাপারটা নিয়ে। আপনি নিশ্চিন্তে থাকুন ভাবি, এসব বিষয়ে আপনার টেনশন করতে হবে না। ভাই আছেন, তিনি দেখবেন সবটা। আপনি ভিতরে চলুন ভাবি, আপনাকে বাসার ভিতরে দিয়ে আমাকে আবার ভাইয়ের কাছে ফিরতে হবে। চলুন। রাহাতের কথায় মায়া আশ্বস্ত হলো। মনে হলো আসলে হৃদ আছে ওর পাশে। যে কোনো কঠিন পরিস্থিতিতে হৃদ কখনোই মায়াকে একা ছাড়বে না। মায়া স্বস্তির হতে হতে পা চালালো সামনে, সঙ্গে জুইও হাঁটলো। কিছুটা পথ সামনে যেতে চোখে পড়ল রাদিফের। তৎক্ষণাৎ উৎফুল্ল ভাবি বলে মায়াকে চিৎকার করে ডাকতে গিয়েও থেমে গেল আশেপাশের কোলাহল পরিস্থিতি দেখে। এত মানুষের সামনে মায়াকে ভাবি বলে ডাকাটা দৃষ্টিকটু দেখাবে। যেহেতু এখনো হৃদ পারিবারিকভাবে মায়াকে নিজের বউ বলে পরিচয় করায়নি, সেহেতু রাদিফের এই মুহূর্তে মায়াকে ভাবি ডাকাটা যুক্তিসঙ্গত দেখাবে না। এতে মায়া অসম্মান হতে পারে। আবার ভাবিকে বেআইন বলেও ডাকাটা রাদিফের পছন্দ নয়। সেজন্য চুপ করে গিয়ে নিজের কাজে মন দিল।
সেদিন সসম্মানে মায়াকে সবার সামনে যেদিন সসম্মানে মায়াকে সবার সামনে ভাবি ডাকতে পারবে সেদিন না হয় ভাবি ডাকবে, ততদিন না হয় সবার অগোচরে ভাবি ডাকলো মায়াকে। তারপরও বড় ভাইয়ের বউকে অসম্মানজনক কিছুই ডাকবে না সে। রাদিফের সঙ্গে দাঁড়ানো ফাহাদ দুই শালিকে দেখতে পেয়ে হাসি মুখে এগিয়ে আসলো মায়া আর জুঁয়ের দিকে। বড় ভাইয়ের মতন স্নেহময় হাত বুলালো মায়া আর জুঁয়ের মাথায়। কুশলাদি বিনিময় করে রাহাত থেকে মায়াদের কাপড়ের ব্যাগটা নিতেই রাহাত তাড়াহুড়ে চলে গেল হৃদের উদ্দেশ্যে। ফাহাদ মায়াদের নিয়ে প্রথমেই গেল আরাফ খানের কাছে। তিনি মায়া জুঁইকে দেখতে পেয়ে উজ্জ্বল হাসতে মায়া সালাম দিয়ে বিনিময় বলল, আসসালামু আলাইকুম দাদা ভাই, কেমন আছেন? মায়ের সালামের উত্তর দিতে দিতে বলল, আলহামদুলিল্লাহ ভালো নাতনি সাহেব। তবে তুমি একদিন নানা ভাই আর আজ দাদা ভাই ডাকছো কেন? ব্যাপার কি? নানা ভাই ডাকো, সেটা না হয় ফাহাদের সম্পর্ক ধরে, কিন্তু দাদা ভাই ডাকছো কার সম্পর্কের সূত্র ধরে বলো তো একটু শুনি। আরাফ খানের কথার যুক্তিতে মায়া চুপসে গেল। হৃদের সম্পর্ক ধরে আরাফ খানকে দাদা ভাই ডেকেছে, সেটা চট করে বলতে পারল না মায়া। অসহায় মায়া ধরা পড়ে যাওয়ার হয়ে রাদিফের দিকে তাকালো। রাদিফ মায়ার ভয়ের কারণটা বুঝতে পেরে তৎক্ষণাৎ এগিয়ে আসলো। মায়ের কথার উত্তর দিয়ে আরাফ খানকে বলল, তিনি হচ্ছেন আমার ভাবির স্বামী, তার বউয়ের একমাত্র শ্বশুর, একমাত্র বাপ, তার একমাত্র বড় নাতির একমাত্র বউ হিসেবে তোমাকে দাদাভাই ডেকেছে। তাই মায়া। রাদিফের সম্পর্কের মারপেচ আরাফ খানের মাথায় ঢুকলো না, আর না ঢুকলো মায়ের মাথায়। তারপরও রাদিফের কথায় মায়া কেমন বোকার মতন মাথা কাত করে সম্মতি দিল। চতুর আরাফ খান কেমন বোকার মতন হিসাব মিলাতে বসলো। আসলে রাদিফ ওনাকে কোন সম্পর্কের মারপেচ বোঝালো এখন। ফাহাদ যখন একইভাবে হাসছিল তখন রাদিফ তাড়া দিয়ে বলল, ফাহাদ ভাই, তুমি ওনাদের বাসার ভিতরে নিয়ে যাও, এদিকটায় পুরুষ মানুষ বেশি। ফাহাদ মায়াদের নিয়ে চলে যেতে চাইলে জুঁইয়ের সঙ্গে রাদিফের চোখাচোখি হয়। সেই সৌজন্যর খাতিরে জুঁই নিজেই আগ বাড়িয়ে রাদিফকে কৌশলাদি করে কেমন আছেন জানতে চাইল। রাদিফ হাসি মুখে উত্তর দেয়। দুজনের মধ্যে অল্প কুশলাদি বিনিময়ে জুঁই যখন রাদিফকে ক্রস করে সামনে যেতে চাইল তখনই চোখ পড়ল অল্প দূরত্বে দাঁড়িয়ে থাকা আয়নকে। চমকে ওঠার মতন জুঁই পেছনে তাকালো, দেখলো রাদিফ তখনও জুঁইয়ের দিকে হাসি মুখে তাকিয়ে। জুঁইয়ের তাকানোতে রাদিফ মজা করে বলল, বেআইন, এতবার ঘুরে পিছনে তাকালে ঘাড় বেঁকে যাবে তো আপনার। আপনি বরং ভিতরে যান, আমি হাতের কাজটা শেষ করে আপনার কাছে আসছি, তখন না হয় আবার দেখলেন আমাকে। রাদিফের অল্প দুষ্টামিতে কেন জানি জুঁইয়ের খুব কষ্ট হলো। ঘাড় ঘুরিয়ে তৎক্ষণাৎ তাকালো সামনে দাঁড়িয়ে থাকা আয়নের দিকে। নিশ্চয়ই রাদিফের কথাবার্তা সে শুনেছে সব, অথচ এমনভাবে দাঁড়িয়ে আছে যেন আয়ন কিছুই শুনছে না। আর যদি শুনেও থাকে তাহলে আয়নের রাদিফ বা জুঁইয়েরকে নিয়ে কোনো কিছুই যায় আসে না। জুঁই আর পেছনে তাকালো না, বরং আয়নকে দেখতে দেখতে সামনে এগোলো। কেন জানে আয়নের জুঁইকে ইগনোর করাটা খুব দহনে পড়ছে জুঁই। যদিও জুঁই চেয়েছিল আয়ন জুঁই থেকে দূরে থাকুক, কিন্তু আজ কেন জানি আয়নের দূরত্বটা স্বাভাবিকের ন্যায় মেনে নিতে পারছে না জুঁই। জুঁইয়ের মনে হচ্ছে আবার আগের মতন হয়ে যাক দুজনের সম্পর্কটা। আয়নের সঙ্গে রাতভর কথা হোক জুঁইয়ের। আচ্ছা, জুঁইকে আয়নের সঙ্গে একবার কথা বলে দেখবে, একটুখানি কুশলাদি বিনিময় করলেও তো মন্দ হয় না। ধীরস্থির চিন্তা ভাবনায় জুঁই আয়নের বরাবরই হতেই প্রথমে আস্তে করে সালাম দিতে চেয়ে জুঁই বলল, আসসালামু। জুঁইয়ের সালামটা শেষ করার আগেই আয়ন জুঁইকে অদেখা করে পাশ কাটিয়ে চলে গেল অন্যদিকে। উচ্ছ্বাস জুঁই স্তব্ধ হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে গেল আয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে। জুঁইয়ের বুঝতে দেরি হলো না আয়ন ওকে সরাসরি ইগনোর করছে। অকারণে জুঁইয়ের কান্না আসলো। মূল্যবান কোনো কিছু হারিয়ে ফেলার ভয় তিক্ত দহনে পড়ল। ভিতরকার হাহাকার কষ্ট চেপে মায়ের পিছনে পিছনে হাঁটতে লাগলে আরাফ খান রাদিফের হাত টেনে নিজের দিকে ফেরাতে ফেরাতে বলল, আমি তো বুঝিনি সম্পর্কে আমার কি হলো রাদিফ।
তুমি ভাবো তোমার কি হলো, সম্পর্কটা তো তোমার, তাই না? আরাফ খান বোকার মতন বলল। একটু সহজ করে বলতো রাদিফ। আরাফ খানকে খুঁচা মারার মতন করে রাদিফ বলল। তুমি না ইন্টেলিজেন্স মানুষ, সামনে একটা সম্পর্কের হিসাব মিলাতে পারছো না তুমি? দাদি কি দেখে তোমার সাথে এত বছর টিকে গেল আল্লাহ জানে। রাদিফের কথায় খেপে গেল আরাফ খান। উনার বউকে নিয়ে খুঁচা মারায় গায়ে লেগেছে যেন। এই, তুই আমার বউকে টানছিস কেন? তাহলে তুমি কেন বারবার আমার ভাবির স্বামীর বউ এর শ্বশুরের বাপের ছেলের বউকে টানছো বলো? এই প্রথম আরাফ খানের মনে হয় কারোর কথায় চুপ করে গেল। মূলত তিনি চুপ করে যাননি, বরং রাদিফের বলা সম্পর্কের হিসাব বুঝতে ব্যস্ত হলো। এই ফাঁকে রাদিফও স্থান ত্যাগ করলো, নয়তো বলা যায় না কখন আবার আরাফ খান চেপে ধরে সম্পর্কের মারপেচ মিলাতে বসবে। আরিফ ভাই আসলো না কেন তোদের সাথে জুই? হাতে ট্রে বিছানায় কোনায় রেখে তার পাশে বসতে বসতে আক্ষেপ গলায় প্রশ্নটা করলো জুইকে মুক্তা। মায়া ওয়াশরুমে, জুই ব্যাগ থেকে তোয়ালে বের করে রাখছিল ফ্রেশ হওয়ার জন্য। মুক্তার কথা জুই দ্বিধাহীন গলায় বলল, ভাইয়া নাকি জরুরি কাজ আছে, সেজন্য আসেনি, আমাদের দুজনকে একা পাঠালো। জুইয়ের কথায় খানিকটা অসন্তুষ্ট হলো মুক্তা, মন খারাপ করে বলল, ভাইয়ার কি এমন জরুরি কাজ পড়লো যার জন্য বোনের শ্বশুরবাড়িতে আসতে পারছে না? আরিফ ভাই নতুন ব্যবসা শুরু করেছে আপু, এর জন্য আজকাল ভাইয়া অনেক ব্যস্ত থাকে। এমনকি কাজের চাপে ভাইয়া ঠিকঠাক সময়ে বাসায়ও ফিরতে পারে না। অনেক দিন তো আরিফ ভাইয়ে ভোর রাত্রেও বাসায় ফিরে। যদিও জুইয়ের কথাগুলো সত্য, তারপরও আরিফের খানবাড়িতে অনুষ্ঠানে না আসার যথাযথ কারণটা ছিল মায়ের প্রতি মন কষাকষি নিয়ে, যেটা আরিফের ব্যস্ততার অজুহাতে গোপন করে গেল জুই। মন খারাপে মুক্তা থেমেনি। আজ 3 মাস পর বোনদের কাছে পেয়েছে সে। যদিও এই 3 মাসে মুক্তা 2-1 বার গিয়েছিল ফাহাদকে নিয়ে নিজের বাপের বাড়িতে বেড়াতে, তবে সেখানে ভাই বোনদের কারোর দেখা পায়নি ও। হুট করেই আবার মায়ের ফিক্সড হয়ে যাওয়া বিয়েটাও আরিফ ক্যান্সেল করে দিল। এ নিয়ে বাসায় কত ঝামেলা হলো। চেয়ারম্যান পরিবার ওদের বাবাকে কত কথা শোনালো। মানহানির মামলা দিতে চেয়ে হুমকি থামকি দিয়েছিল, কিন্তু নাদিম ছেলেটা সেদিন শফিকুল ইসলামের পাশে দাঁড়িয়েছিল, নিজের পরিবারকে বুঝিয়ে শান্ত রাখলো। আবার শফিকুল ইসলামের সঙ্গেও কথা বলেছে আরিফের সঙ্গে কথা বলবে বলে। হুট করে কেন আরিফ বিয়েটা ক্যান্সেল করতে চাইছে? এতে দুই পরিবারের সম্মান জড়িয়ে আছে। অলরেডি পুরো এলাকায় জানাজানি হয়ে গেছে চেয়ারম্যানের ছেলের সঙ্গে শফিকুল ইসলামের ছোট মেয়ের বিয়ে ফিক্সড হয়ে আছে। এই ব্যাপারটা এখন এই মুহূর্তে যদি কোনো কারণ ছাড়া আরিফ বিয়েটা না করে দেয়, তাহলে স্বাভাবিকের ন্যায় সবাই সম্মানে আঘাত লাগবে, এলাকার মানুষ সমালোচনা করবে, নিন্দা জানাবে। সেজন্য শফিকুল ইসলাম চেয়েছিল মায়া জুইকে নিয়ে আরিফ আশুগঞ্জে ফিরতে। ওনাদের ধারণা ছিল আরিফ একবার মায়াকে নিয়ে আশুগঞ্জ ফিরলে যেভাবে হোক মায়াকে নাদিমের সঙ্গে রাতারাতি বিয়েটা দিয়ে দিবে, আরিফকে বুঝিয়ে শুনিয়ে। যদি আরিফ এতে রাজি না হতো, তারপরও বিয়েটা সম্পূর্ণ করত মায়ের পরিবার। অন্তত নিজেদের দেওয়া ওয়াদা রক্ষা করার জন্য হলেও মায়াকে চেয়ারম্যান পরিবারে বিয়ে দিত। তাছাড়া এখানে বিয়ের জন্য মায়া তো আর অমত করেনি, সেহেতু বিয়েটা সবাই সম্পূর্ণ করতে চায় যেভাবেই হোক। কিন্তু আরিফ এসবের কিছুই তোয়াক্কা করলো না। হুট করে মায়ের বিয়েটা ক্যান্সেল করে মায়াকে নিয়ে আর ফিরল না আশুগঞ্জ। ফোনে নাদিমের সঙ্গে আরিফের কী কথা হয়েছিল মুক্তা জানে না, কিন্তু এরপর থেকে চেয়ারম্যান পরিবারের সবাই বেশ স্বাভাবিকভাবেই রয়েছে মুক্তাদের পরিবারের সঙ্গে। তবে মায়ের বিয়েটা একেবারে ভেঙে যায়নি, বরং এখনো আগের ন্যায় আছে। শফিকুল ইসলাম কিছু সময় চেয়েছেন চেয়ারম্যানের থেকে, নিজের ছেলে মেয়ে বাড়িতে ফিরলেই এই নিয়ে কথা বলবেন সবার সাথে। ততদিন যেন অন্তত সময় দেয় শফিকুল ইসলামকে চেয়ারম্যান সাহেব। সেদিন শফিকুল ইসলামের কথা রেখেছিল চেয়ারম্যান সাহেব। তারপর থেকে মায়ের বিয়ের বিষয়টা আপাতত স্থগিত আছে।
পুনরায় আলোচনা বসবে যখন মায়াকে নিয়ে আরিফ আশুগঞ্জ যাবে তখন। কিন্তু এতদিন এত কিছুর মাঝে আরিফের মতামত শূন্য। না নিজে বাড়িতে যাচ্ছে আর না মায়াকে যেতে দিচ্ছে। বিগত 3 মাস ধরে চট্টগ্রামে আছে মায়েরা। মুক্তা অনেকটা দিন পর বোনদের নানা শ্বশুর বাড়িতে পেয়ে খুশিতে আত্মহারা। মায়েরা এখানে এসেছে পর থেকে বোনদের সাথে আছে সে। সন্ধ্যায় মায়েদের জন্য ট্রেতে করে নাস্তা নিয়ে এসেই উক্ত কথা বলছিল মুক্তা। মন খারাপে একইভাবে বলল মুক্তা, নতুন ব্যবসা দিয়েছে বলে বোনদের এক নজর দেখা যাবে না ভাইয়ের? আরিফ ভাই বাড়িতে যায় না, আমার শ্বশুর বাড়িতেও যায় না, আবার এখানেও আসলো না। আমি নোটিস করেছি জুই, আরিফ ভাই সপ্তাহে সপ্তাহে ঢাকা গেলেও আমার শ্বশুর বাড়িতে যায় না আমাকে দেখতে। বাপ চাচা মিলিয়ে একটা মাত্র ভাই আমাদের, সেও আমার খোঁজ করে না। আমার তো মনে হয় ভাইয়া কোনো কারণে রেগে আছে আমার শ্বশুর বাড়ির মানুষের উপর, এজন্যই যেতে চায় না। জুই ব্যাগ থেকে কাপড় নামাচ্ছিল। মুক্তার মন খারাপের কথাগুলো শুনে মনে ভয় সংশয় সৃষ্টি হলো। ওরা 3 বোনের মধ্যে মুক্তা বেশ চতুর। অল্প সময়ে সবকিছু চট করে ধরে ফেলতে পারে সে। হয়তো আরিফকে নিয়ে মনে যে সন্দেহ সৃষ্টি হয়েছে সেটার খোঁজ করতে জুইকে এখন খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্ন করছে। জুই হাতের তোয়ালাটা বিছানায় রেখে এগিয়ে মুক্তার মুখোমুখি বসে বলল, তেমন কিছু না আপু, তুমি ভুল বুঝছো। ভাইয়া আসলে প্যারার মধ্যে আছে। তাছাড়া আরিফ ভাই তো রোজ তোমার সাথে ফোনে যোগাযোগ রাখছে। ভাইয়ের সাথে কি আমার শুধু ফোনে যোগাযোগ রাখার সম্পর্ক জুই? একটাবার আমার শ্বশুরবাড়িতে গিয়ে আমাকে দেখে আসলে কি হয়? এখন তো ভাইয়া চট্টগ্রামে আছে, আমি এখানে আছি। কতক্ষণ লাগবে আমার শ্বশুরবাড়িতে আসতে? এখানেও আসলো না। আমার কি মনে হয় জুই জানিস, আরিফ ভাইয়া হয়তো কোনো কারণে আমার শ্বশুর বাড়িতে আসতে চাইছে না। আচ্ছা জুই, তুই কিছু জানিস এই ব্যাপারে? জুই খানিকটা থতমত খেয়ে বলল, না আপু। আচ্ছা, তোরা কেন বাড়িতে যাচ্ছিস না? আমাদের পড়ার চাপ বেশি পড়েছে আপু। নিজের প্রশ্নের ধারা জারি রেখে ফের বলল মুক্তা। আচ্ছা, মায়া কি কারোর সাথে রিলেশনে আছে? আপুকে সত্যি করে বলবি জুই? এই একইভাবে জুই উত্তর দিয়ে বলল, না আপু, নেই। জুইকে সন্দেহ করে মুক্তা বলল, তুই মিথ্যা বলছিস জুই। আমার মনে হয় মায়া কারোর সাথে রিলেশনে আছে, নয়তো আরিফ ভাইয়া হুট করে কেন নাদিমের সঙ্গে বিয়েটা ভেঙে দিল ওর? ও নিশ্চয়ই আরিফ ভাইকে বলেছে বিয়েটা ভাঙতে, যেখানে এই বিয়ের জন্য আরিফ ভাই নিজেই প্রথমে রাজি ছিল। সত্যি করে বলতো জুই, কি হয়েছে আসলে? মুক্তার একের পর এক ধারালো প্রশ্নের বাণে এবার যথাযথভাবে জুই ঘাবড়ে যাচ্ছে। যদি কোনো কারণে ভুলেও মায়ের সম্পর্কে মুক্তার কানে কিছু যায় তাহলে সেটা ওদের পরিবারের সবার কানে পৌঁছে যাবে মুহূর্তে। জুই নিজেকে ধাতস্থ করে আবারও মিথ্যা বলে বলল, না আপু, তুমি বেশি চিন্তা করছো, এমন কিছুই হয়নি। মায়া কারোর সাথে রিলেশন করলে সেটা তোমাদের চোখে পড়তো না। ও যে গবেট, সবার আগে তোমার কাছে ধরা পড়তো এটা নিয়ে। জুয়ের কথাটা মুক্তার যুক্তিসঙ্গত মনে হলো। ওরা 3 বোনের মধ্যে মা একটু বোকা টাইপের। কোনো কাজ করলে সেটা সহজে হজম করে রাখতে পারে না, কারো না কারোর কাছে ধরা পড়বেই। যদিও মায়ের কোনো রিলেশন থাকতো তাহলে অন্তত জুয়ের কাছে হলেও সেটা এতদিনে ধরা পড়ে যেত। জুই তো আর মুক্তাকে মিথ্যা বলবে না। কিন্তু এত ভালো বিয়েটা আরিফ কেন হঠাৎ করে না করেছে সেটাই বুঝতে পারছে না মুক্তা। মুক্তা ভেবে রেখেছে আজ রাতেই একবার ফাহাদকে নিয়ে যাবে আরিফের সঙ্গে দেখা করতে। আরিফ আসেনি তো কি হয়েছে, ছোট বোন হিসেবে ও যাবে আরিফের কাছে, আবার আরিফকে সঙ্গে করে নিয়েও আসবে। এসবের ফাঁকে সুযোগ করে জেনে নিবে কেন মায়ের বিয়েটা না করেছে আরিফ। মুক্তা জয়কে বলল, আচ্ছা তুই নাস্তা কর, আরিফ ভাইয়ের সঙ্গে আমি নিজেই কথা বলে নিব এই বিষয়ে। কথাটা বলতে বলতে জুয়ের দিকে শরবতের গ্লাসটা এগিয়ে দিল মুক্তা। সেটা হাতে নিতে নিতে ছোটো করে সম্মতি দিয়ে জুই বলল, আচ্ছা আপু। রুমের মধ্যে মায়ের সন্ধান করে মুক্তা বলল, মায়া কই রে জুই? জুই শরবতের গ্লাসে চুমুক দিতে দিতে বলতে চাইল, মায়া ওয়াশরুম। এই তো আমি আপু।
জুয়ের কথা শেষ করার আগেই মায়া ওয়াশরুম থেকে বের হলো ফ্রেশ হয়ে। এর মাঝে মুক্তার কথাটা শুনে উত্তর করল সে। মায়াকে ডেকে মুক্তা বলল, এদিকে আয়, নাস্তা করে যা। মায়া এগিয়ে এসে জুয়ের বিছানার উপরে রাখা তোয়ালেটা তুলল। হাত মুখ মুছতে মুছতে বসলো জুয়ের পাশাপাশি। মুক্তার এগিয়ে দেওয়া শরবতে ক্লাসে চুমুক শেষ করতে করতে তিন বোনের মধ্যে গল্পের আসর জমালো। সেই আড্ডার মাঝে উপস্থিত হলো সেজুতি শশী। শশীকে দেখে জুই তাকালো মায়ের দিকে। মায়াও খানিকটা অস্বস্তিতে তাকালো জুইয়ের দিকে। দুজনের চোখাচোখি হতে জুই চোখের ইশারায় আশ্বস্ত করলো মায়াকে। মায়া খানিকটা স্বাভাবিকের ন্যায় তাকালো শশীর দিকে। শশী হাস্যোজ্জ্বল মুখে মায়ের পাশ ঘেঁষেই বসলো। মায়াকে শশীর ব্যক্তিগতভাবে পছন্দ। ছোটখাটো কিউট মেয়ে মায়া, দেখতেও নাদুস নুদুস। মায়াদের সঙ্গে শশীর কুশলাদি বিনিময়ের মধ্যেই সেখানে উপস্থিত হলো ফাহাদ আর রাদিফ। মূলত ফাহাদ এসেছে নিজের বউয়ের খুঁজে। রাদিফ আর ফাহাদের একটু বের হতে হবে কাজে। মুক্তা বলেছিল সে আরিফের সঙ্গে দেখা করতে মুরাদপুর যাবে। যেহেতু ওরা দুজন সেদিকেই যাবে, এজন্য ভাবলো মুক্তাকে সঙ্গে নিয়ে নিবে। কিন্তু মুক্তার খুঁজে ফাহাদ গেস্ট রুমে পৌঁছাতে সেখানে মায়াদের সঙ্গে সেজুতে আর শশীকে দেখতে পেল। হাতের স্প্রিট ক্যানে তখন চুমুক দিচ্ছিল ফাহাদ। বউয়ের পাশে বসতে বসতে অর্ধ খাওয়া ক্যানটি মুক্তার দিকে এগিয়ে দিতে দিতে মায়াদের উদ্দেশ্যে বলল, কি ব্যাপার, সবাই আমার শালিদের কক্ষে সালিশ বসিয়েছে কেন? কার গসিপ চলছে এখানে? ফাহাদের কথায় জুই মজা ছলে উত্তর করল, দুলাভাই আপনার। ফাহাদ জুইয়ের কথায় তাল মিলিয়ে একইভাবে বলল, বাপরে, তাহলে আজকের ভিলেন মনে হয় আমি। জুই হেসে বলল, বলতে পারেন। হাতের একটা ক্যানে চুমুক রাদিফও বসাচ্ছিল, কিন্তু অপর হাতের ইনটেক ক্যানটি সবার সামনে মায়ের দিকে বাড়িয়ে দিতে মায়াও কোনো রকম দ্বিধা ছাড়া সেটি রাদিফের হাত থেকে নিল। ট্রেতে নাস্তা রেখে রাদিফ দেওয়ার ক্যানটি খুলে মায়া তাতে চুমুক বসালে রাদিফ পাশ থেকে ঢোল এনে মায়ের মুখোমুখি বসল। মুক্তা তখনও কপাল কুচিয়ে তাকিয়ে মায়ের দিকে। সেজুতে রাদিফকে বলল, আমার ক্যান কই রাদিফ ভাই? রাদিফ ঠান্ডায় ক্যানের চুমুক দিতে দিতে বলল, তোরটা ফ্রিজে আছে, গিয়ে নিয়ে আয় যা। রাদিফের সঙ্গে মায়ার স্বাচ্ছন্দ্য আচরণ করার বিষয়টা ফাহাদের চোখেও লাগলো। এখানে আসার সময় গরমের জন্য ওরা ফ্রিজ থেকে ঠান্ডার ক্যানগুলো নেওয়ার সময় রাদিফ নিজের জন্য দুটো ক্যানের বোতল উঠালে তখন ফাহাদের মনে হচ্ছিল রাদিফ হয়তো নিজের জন্য দুটো নিয়েছে, কিন্তু এখানে এসে একটা মায়াকে ধরিয়ে দিতেই বুঝতে পারলো তখন রাদিফ দুটো নিজের জন্য নয় বরং একটা মায়ের জন্য নিয়েছিল। সেজুতির কথার রেশ টেনে ফাহাদ রাদিফের সঙ্গে মজা করতে চাইলো মায়াকে নিয়ে। মস্করার ছলে বলতে চাইল, আরে মায়া রাদিফের বেআইন বলে কথা, বেআইনের জন্য শুধু ক্যান কেন, আরো স্পেশাল। ফাহাদের কথা শেষ করার আগেই ইতি টানল রাদিফ। মায়াকে নিজের বোন দাবি করে সম্মান দিয়ে বলল, মায়া বেআইন নয়, ছোট বোন হয় আমার। এরপর এসব মজা করবেন না ফাহাদ ভাই। মায়া রাদিফের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ দেখে প্রথমে সন্দেহ মুক্তারও করেছিল। হয়তো রাদিফের সঙ্গে মায়ের কিছু চলবে ভেবে ধারণা করে নিয়েছিল মনে মনে, কিন্তু রাদিফ যেন মুহূর্তেই ফাহাদকে নয় বরং মুক্তার ধারণাকে ভুল প্রমাণ করে মায়াকে নিজের ছোট বোন বলে দাবি করলো। রাদিফকে নিয়ে মুক্তার মনের সন্দেহ কেটে যেতেই ফাহাদ জুইকে জড়িয়ে আর কিছু বলতে চাইল না। পরে দেখা গেল রাদিফ মায়ার মতো জুইকেও নিজের বোন বলে দাবি করলো। তখন বিষয়টা ফাহাদের জন্য লজ্জাজনক হতে পারে ভেবে সে শশীকে নিয়ে রাদিফকে বলল, আচ্ছা মানলাম মায়া না হয় তোর ছোট বোন হয়, কিন্তু তোর সুন্দরী ভাবির জন্য অন্তত একটা ক্যানের বোতল আনা প্রয়োজন ছিল তোর। রাদিফ স্বাভাবিকের ন্যায় নিজের ভাবি বলতে মুক্তাকে ধরে নিল, কারণ মায়ের বিষয়টা যেহেতু এখনো পরিবারের কেউ অবগত নয়, সেজন্য রাদিফ মুক্তাকে ভাবি মনে করে বলল, ভাবির জন্য তো তুমি আছো, আমি আনবো কেন? তোমার বউয়ের ভাগ আমাকে দিবা যে, আমি খাওয়াবো। ফাহাদ পাশ থেকে
বালিশের কুশন উঠিয়ে রাদিফের দিকে ছুঁড়ে মারতে মারতে বলল, শালা, আমি আমার বউয়ের কথা বলছি তোকে? আমি তোর ভাইয়ের বউয়ের কথা বললাম। শশী তো হৃদের হাফ বউ হয়, তাহলে ওকে কেন খাওয়ালি না? ফাহাদের কথায় চমকে ওঠার মতন চোখ চোখ চার জোড়া চোখ তৎক্ষণাৎ তাকালো মায়ের দিকে। রাদিফ জুঁইয়ের মায়াকে লক্ষ্য করতে দেখলো ফাহাদের কথায় চোখ মুখ অন্ধকার করে মাথা ঝুঁকে বসে আছে মায়া। হয়তো নিজের ইমোশনগুলো আটকাতে চাচ্ছে, অথচ শশী তখন লজ্জা মিশ্রিত মুখে বসে। রাদিফ মায়াকে আশ্বস্ত করতে চেয়ে ফাহাদের কথা সরিয়ে বলল, হৃদ ভাইয়ের পছন্দ আছে। রাদিফের কথা কেটে ফাহাদ আবারও বলল, আরে হৃদের পছন্দই তো আমাদের শশী। ওদের দুজনের প্রেম তো একদিন দুদিনের নয়, গোটা 5 বছরের প্রেমের কাহিনী ওদের। খোঁজ নিয়ে দেখ, দুজনের প্রেমের গল্প আকাশে বাতাসে হাওয়ায় হাওয়াও পাওয়া যাবে, তাই না শশী? খানিকটা লজ্জায় মাথা নাড়িয়ে হাসলো শশী। মায়ার হাতের বোতলটা 2 হাতে চেপে বসলো শক্ত করে। ফাহাদের কথাগুলো যেন হৃদয়ে কাটার মতো বিঁধছে। হৃদের প্রেম ছিল কারোর সাথে, সেটা ভাবতেও যেন মনে অদৃশ্য জখমের খণ্ডিত হচ্ছে অসংখ্য। মায়া এই মুহূর্তে সবার সামনে কাঁদতে চায় না, বরং নিজেকে শক্ত রাখতে দাঁত কামড়িয়ে মাথা ঝুঁকে বসে। জুঁই মায়ের অবস্থা বুঝতে পেরে এক হাতে মায়ের হাতটা চেপে বসলো সবার অগোচরে। রাদিফ মায়ের মনের অবস্থা বুঝতে পেরে ফাহাদের উপর বিরক্ত হলো। খানিকটা রাগ হয়ে সরাসরি বলল, ভুল জানো তুমি ফাহাদ ভাই। রাস্তার মোড় অনেক আগে ঘুরে গেছে। আমি জানি না আদৌ শশীর সাথে হৃদ ভাইয়ের কিছু ছিল কিনা, তবে এইটুকু বলতে পারি, হৃদ ভাইয়ের পছন্দের মানুষ শশী নয়, বরং অন্য কেউ। আর সেই খবর আমি, বাবা মা, আমরা 3 জনই জানি। যদি বিশ্বাস না হয় তাহলে হৃদ ভাইকে জিজ্ঞাসা করে নিও। কথাটা বলেই রাদিফ উঠে গেল। রাদিফের কথায় ফাহাদ মুক্তা সেজুতি বিভ্রান্ত হয়ে তাকালো শশীর দিকে। রাদিফের কথাগুলো যে শশীর বিশ্বাস হয়নি সেটা শশীর ফেস দেখে বোঝা যায়। তবে শশী রাদিফের কথায় কষ্ট পেয়েছে বলে সেও তৎক্ষণাৎ রুম ত্যাগ করলো, কাউকে কিছু না বলে। মায়া তখনও মাথা ঝুঁকে বসে। ফাহাদ মুক্তাকে বের হতে বলে সেও চলে গেল। এই মুহূর্তে কেউর কথাটা আর বাড়াতে চাইল না। তবে রাদিফের এই কথাগুলো যে এখানে শেষ হবে না সেটা ফাহাদ, সেজুতি, মুক্তা 3 জনই জানে। এই কথাটা এখন পরিবারের বড়দের কানে দিবে শশী। হয়তো এখন কেউ কিছু বলবে না, কিন্তু কাল ফাংশন শেষ হতে হতে কিছু একটা হবে বলে আশা করা যায়। মুক্তা মায়া জুঁইকে সেজুতির সাথে থাকতে বলে সেও বের হয়ে যায়। মায়া রাদিফের কথায় আশ্বস্ত হলেও হৃদের প্রথম ভালোবাসা শশীকে ভেবে এক বুক কষ্ট সারা রাত পার করলো হৃদের অপেক্ষায়। কিন্তু কোথাও হৃদের বা অন্য কারোর দেখা নেই। মধ্যরাতের দিকে ফাহাদকে দেখা যায় মুক্তাকে নিয়ে খানবাড়িতে ফিরতে। আরিফের সঙ্গে দেখা করেছিল ওরা। আরিফ কাল খানবাড়ির মেজবানে আসবে বলে আশ্বস্ত করলো মুক্তাকে। কিন্তু হৃদ সেই দুপুরে নিহাল খানের সঙ্গে বের হয়েছিল। সারা রাত চলে গেল, অথচ সে ফিরতে পারেনি কাজের চাপে। রাত পর হয়ে সকাল হলো। মায়া সকালে মানুষের হইচই ঘুম থেকে উঠে হৃদের খোঁজ করলো। শোনা গেল হৃদ তখনও বাসায় ফিরেনি। এক বুক কষ্টে মায়া তখনই কেঁদে ফেললো। ডাগর আখিদয় চিকচিক করলো নোনা জলে। মায়াকে বারবার চোখ মুছতে দেখে ক্ষেপে যায় জুঁই। এই মুহূর্তে মায়াকে কান্না করতে দেখলে মুক্তা সন্দেহ করতে পারে সেটা মোটেও ঠিক হবে না কারোর জন্য। হইচইয়ের মধ্যে সকলে রেডি হলো। মায়া সাধারণ 3 পিস পরে সবার সাথে বসে। শশীকে দেখা গেল শাড়ি পরে ঘুরতে। সকাল 10টার মধ্যে বাবুর্চির রান্নার বিশাল আয়োজন শেষ। 11টার ভিতরে খাওয়া দাওয়ার কাজ শুরু হবে। খান পরিবারের সকল আত্মীয় স্বজনরাও সকাল থেকে আসতে শুরু করেছে। চারপাশে কলরবের আয়োজন, অথচ হৃদ বা নিহাল খান সহ বাড়ির ছেলেগুলোর দেখা নেই। আশায় মায়া মন বিষিয়ে উঠেছে তিক্ততায়। 10টার দিকে শোনা গেল হৃদের গাড়ি খানবাড়িতে ঢুকেছে। মায়া তখন সবার সাথে 2তলার গেস্ট রুমে বসে। হৃদকে বাড়িতে ফিরতে শুনে দৌড়ে 2তলার করিডোরে দাঁড়ালো রেলিং ধরে। নিচে তাকিয়ে দেখলো
সারিবদ্ধভাবে অনেকগুলো গাড়ি পার্কিং এরিয়াতে আসছে, অথচ হৃদের দেখা কোথাও নেই। ক্ষুণ্ণ মন আরো ক্ষুণ্ণ হলো। চোখ মুখে অন্ধকার করে নিচে তাকিয়ে থাকার মধ্যেই পাশ থেকে হঠাৎ কেউ ডেকে উঠল মায়াকে। এখানে কি করছেন আম্মু? মায়া চমকে ওঠার মতন তাড়াহুড়োয় সোজা হয়ে দাঁড়ালো। মাথায় কাপড় টেনে থতমত খেয়ে বলল, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আম্মু? জি। আপনি? আলহামদুলিল্লাহ আম্মু, আছি আল্লাহর রহমতে। তা আপনি রেডি না হয়ে এখানে দাঁড়িয়ে কি করছেন? ভিতরে যান, রেডি হন গিয়ে। মায়া অস্বস্তিতে আছড়ে পড়ে মাথার কাপড়টা আরো একটু টেনে বলল, ভালো লাগছিল না, সেজন্য এখানে একটু দাঁড়িয়েছিলাম, এক্ষুনি চলে যাচ্ছি। মায়ের কথায় নিহাল খান ক্লান্তিতে হেসে বলল, আপনার শ্বশুর বাড়ি এটা, আপনি যেখানে খুশি সেখানে দাঁড়াবেন, সমস্যা নেই। আগে রেডি হয়ে নিন, এবারের বড় বউ আপনি, সবাই আপনাকে দেখবে, খানবাড়ির বউ হিসেবে চিনবে। আপনি বরং একটা মার্জিত শাড়ি পরে নিন আম্মু। মায়া আর সাহস হলো না নিহাল খানের মুখে মুখে আর কিছু বলতে। কেমন রোবটের মতন মাথা নাড়িয়ে সম্মতি দিল শুধু। নিহাল খান অল্প হেসে স্থান ত্যাগ করলে মায়াও নিজের রুমে গেল। ব্যাগ খুলে গাঢ় নীল মসলিন তাঁতের জামদানি শাড়ি খুলে সেটা পরল জুঁয়ের সাহায্যে। এই শাড়িটা সেদিন রাফা পছন্দ করে কিনে দিয়েছিল মায়াকে আজকের দিনে পরার জন্য, কিন্তু অস্বস্তিতে মায়া ভেবেছিল শাড়িটারি পরবে না আজ। যদি কেউ জিজ্ঞেস করে মায়া কেন আজ শাড়ি পরেছে, তাহলে কি উত্তর দিবে সে? সেই চিন্তায় মায়া প্রথমে শাড়ি পরতে চায়নি, কিন্তু এখন নিহাল খানের বলাতে মায়ের শাড়ি পরাটা বাধ্যতামূলক হয়ে গেল। নয়তো নিহাল খানের আদেশ করার পরও মায়া যদি শাড়ি না পরে, তাহলে বিষয়টা দৃষ্টিকটু আর বেয়াদবি দেখাবে, যেটা মায়া করতে চায় না বলে দ্বিধামনা করে শাড়িটা পরে নিল। কিন্তু কেউ জিজ্ঞেস করলে কি বলবে, সেই চিন্তায় ভয়ও থাকলো। মায়ের শাড়ি পরা শেষ হতেই রুমে ঢুকলো মুক্তা, হাতে নিজের দুটো শাড়ি নিয়ে। মায়াকে গাঢ় টকটকা নীল শাড়িতে দাঁড়িয়ে থাকতে দেখে সেই দিকে কয়েক সেকেন্ডে মুগ্ধ চোখে তাকিয়ে থেকে বলল, মাশাআল্লাহ, তোকে তো বেশ সুন্দর লাগে শাড়িতে মায়া। এই শাড়িটা কোথায় পেয়েছিস তুই? জুই তখন মায়ের সামনে বসে কুচিগুলো গোছাচ্ছিল। মায়া মুক্তাকে দেখে ভয়ে ভয়ে বলল, আরিফ ভাই কিনে দিয়েছিল এটা। বা, সুন্দর হয়েছে, তোকে অনেক মানিয়েছে। কথাটা বলি মুক্তা হাতের শাড়িগুলো বিছানার উপর রাখতে রাখতে আবারও বলল, আমি আরও তোদের দুজনের জন্য দুটো শাড়ি এনেছিলাম। রাদীপ বলল, নিহাল আঙ্কেল নাকি মেয়েদের সবাইকে আজ শাড়ি পরতে বলেছে। উনি হঠাৎ এই কথাটা কেন বলল জানি না, তারপরও গুরুজন যেহেতু আদেশ করেছে। জুই, তুইও একটা শাড়ি পরে নে, কিছু লাগলে আমাকে ডাকিস। হৃদ ভাইয়া নিচে এসেছেন, ওনার সাথে দেখা করে আসি কেমন? অস্থিরতায় মায়া কোনো রকম মাথা নাড়িয়ে সম্মতি দিতে মুক্তা চলে গেল। মায়া হৃদকে দেখার আশায় জুইকে রেখে চলে গেল আবারও করিডোরে। পিলার ঘেঁষে রেলিংয়ের নিচে তাকালো ঝুঁকে। অস্থিরতায় আশেপাশে তাকিয়ে আবারও হৃদকে কোথাও দেখতে না পেয়ে চোখ চিকচিক করলো নোনা জলে। ভগ্ন হৃদয়ে জেদ করে সেখানে দাঁড়িয়ে রইল। হৃদ তখন সবে নিচ থেকে উপরে উঠেছিল ক্লান্তিতে। সারা রাতের ধকলে শরীরে রুরু করছে ক্লান্তিতে। লম্বা শাওয়ার না নিলেই নয়। এরই মধ্যে সিঁড়ি বেয়ে করিডোরে পা রাখতে চোখে পড়ল নিজের বউকে নীল শাড়িতে দাঁড়িয়ে থাকতে। থমকে যাওয়ার মতন সেখানে দাঁড়ালো অপলক দৃষ্টিতে তাকিয়ে। মায়ের দ্বিগুণ চুলগুলো এলোমেলো হাতে খোপা করে সাজগোজবিহীন রেলিং ধরে দাঁড়িয়ে হয়তো নিজে তাকিয়ে কারো সন্ধান করছে। মায়ের সৌন্দর্যতা যেন মুহূর্তে স্নিগ্ধতা ছড়ালো হৃদের মনে। রন্ধে রন্ধে বয়ে গেল শীতলতা। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই দিকে। মায়াকে দেখা গেল বাম হাতে চোখ মুছতে, রেলিং ধরে নিচে চুকে আবারও কোনো কিছু সন্ধান করতে হৃদ কপাল কুঁচকায়। কিছু একটা ভেবে এগিয়ে এসে হঠাৎ মায়ের বাহু টেনে পিঠ ঠেকালো পিলারে। মুহূর্তের মাঝে কোনো কিছু ঠাহর করতে না পেরে ব্যথায় পিঠ বাঁকালো মায়া। হৃদকে লক্ষ্য না করে ধাক্কা মেরে নিজেকে ছাড়াতে চাইলে হৃদ মায়ার বাহু পেঁচিয়ে বলল, শরীরে তেজ বেড়ে গেছে, শক্তি দেখান, হাড় ভেঙে হাতে ধরাই দেব।
হৃদের কণ্ঠে মায়া চমকে ওঠার মতন চুপসে গেল। অনাকাঙ্ক্ষিতভাবে হৃদকে এই মুহূর্তে আশা করেনি মায়া। হৃদের সান্নিধ্যে পেতে মায়া চুপ করে গেল। অভিমানী গলায় মিনমিন করে বলল, আপনি আমাকে ছুবেন না, যান। তাহলে কে ছুবে? আপনি রাতে আসেন নাই কেন? আমি অপেক্ষায় ছিলাম। আপনি দেখেছেন যে আসবো? মায়া গাল ফুলিয়ে অভিমানী গলায় বলল, আপনি তো আমার কল রিসিভ করেন না। কল রিসিভ করার মতন কাজ করেছেন যে রিসিভ করব? হৃদের কথায় মায়া আবারও চুপ করে গেল। চোখের পানি সমান তালে টলমলিয়ে নামলো গাল বেয়ে। হৃদ মায়ের চোখের পানি মোছার চেষ্টা করলো না, বরং মায়ের থুতনি চেপে মুখটা এদিক সেদিক ঘুরিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে বলল, দিন দিন এত গ্লো করছেন কেন? জামাই আশেপাশে না থাকলে সৌন্দর্য বাড়ে কেন? মায়া হৃদকে অল্প ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়াতে চেয়ে বলল, জানি না। আপনি সব জানেন ম্যাডাম, জেনে বুঝে আমাকে পাগল বানাচ্ছেন। মেসেজে কি লিখেছেন? আমার সিস্টেমে সমস্যা আছে, চলে না, অচল, আর কি কি যেন ছিল। হৃদের কথায় মায়ের বোধগম্য হলো না। কিসের সিস্টেম? কিসের কি? মা অবুঝ গলায় জানতে চেয়ে বলল, মানে? মায়ের অবুঝতার প্রশ্নে শক্ত হাতে মায়ের গাল চেপে পুনরায় পিলারের সাথে ঠেসে ধরে হৃদ বলল, মানে আজকে আপনি শেষ ম্যাডাম, শুধু রাতটা হতে দেন। নিজেকে কিভাবে বাঁচাবেন আমি দেখব। এবারও হৃদের কথায় যথার্থ অর্থ বুঝল না মায়া, বরং মায়া মনে করলো সে আবারও কোনো ভুল করেছে যার জন্য হৃদ রেগে যাচ্ছে। মায়া উত্তেজিত ভঙ্গিতে বলল, আপনি ভুল পাচ্ছেন, আমি কিছু করিনি, সত্যি বলছি। আপনাকে কিছু করতে হবে না ম্যাডাম, আমি আছি, আমি করব। আপনার রাত আজকে কিভাবে শেষ হয় সেটা আমিও দেখব। মায়া অসহায় চোখে হৃদের দিকে তাকিয়ে থেকে বলল, সত্যিই আমি কিছু করিনি, বিশ্বাস করুন। হৃদ মুহূর্তে মায়ের মুখোমুখি হয়ে ঝুঁকে বলল, ওকে ডান, কিসমি। কিসমি। হৃদের সোজাসাপটা কথায় মায়ের লজ্জায় থতমত খেয়ে গেল। মুহূর্তে চোখে ভেসে উঠল হৃদকে চুমু খাওয়ার কালকের দৃশ্যগুলো। মায়ের লজ্জায় নত মস্তিষ্ক হতে চাইলে হৃদের হাত ওর গালে চেপে থাকার কারণে হতে পারল না। তারপরও মায়া হৃদের চোখে চোখ রাখতে না পেরে লজ্জায় চোখ খিচে বন্ধ করে বলল, আমি পারবো না, সরুন, আমি যাব। হৃদ মায়াকে লজ্জায় পেতে দেখে হঠাৎ নরম হয়ে আসলো। মায়ের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে চেয়ে শাড়ি বেদ করে মায়ের উন্মুক্ত কোমরে দুহাত ফিরালো, মাথা ঝুঁকে কপাল ঠেকালো মায়ের খোলা কাঁধে। আলতো ঠোঁট ছুঁয়াতেই মায়া কেঁপে উঠে হৃদের বাহুতে শরীর ছেড়ে দিল ভয়ে। হৃদ শক্ত হাতে আঁকড়ে ধরল মায়াকে, নিজের সাথে মিশে মায়ের কাঁধে পরপর ঠোঁট ছুঁয়ে উঠল গলায়, তারপর গলা থেকে একইভাবে কানে স্পর্শ করে হৃদ ফিসফিসিয়ে বলল, আমার পারমিশন ছাড়া শাড়ি চেঞ্জ করবে না। মায়া ভয়ে কোনো রকম কম্পিত গলায় অল্প আওয়াজে বলল, রাতে আমার রুমে আসবে। মায়ার উত্তরের সাথে সাথে হৃদ শব্দ করে চুমু খেলো মায়ের গালে। তার পরপরই এগাল ওইগাল দুগালে একই শব্দ হলো। কপালে ঠোঁট ছুঁয়ে হৃদ মায়াকে ছেড়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমার রুমে আসো।